নির্বাচন এগিয়ে আসছে, আর নির্বাচন এগিয়ে আসার সাথে সাথে বিদেশি দূতাবাসদের তৎপরতা বেড়েছে। বিভিন্ন দূতাবাসের কর্মকর্তারা বাংলাদেশের রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করছেন, সরকারের সঙ্গে বৈঠক করছেন, নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করছেন। এরই মাঝে সবথেকে বেশি গুরুত্ব বহন করে নিশ্চয়ই মার্কিন রাষ্ট্রদূতের ব্যাপারটা। মার্কিন নতুন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসন তিনি গতকালকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার পরে গুঞ্জন উঠেছে তারেক রহমানের সঙ্গে কি আলাপ হলো, নির্বাচন নিয়ে নতুন কোনো আলাপ হলো কি? চারিদিকে নির্বাচন নিয়ে বহু কথা শোনা যাচ্ছে। নির্বাচন বানচাল করার চেষ্টাও কেউ কেউ করছে, এরকম অভিযোগও অনেকে করছেন। নির্বাচন বর্জনের এক ধরনের হুমকি দেয়া হচ্ছে। নির্বাচন কমিশনকে নিরপেক্ষ না এই কথা বলছে দুই জোটের পক্ষ থেকেই রাজনৈতিক দলগুলো। এরকম মুহূর্তে তারেক রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, তাদের সঙ্গে কি কথা হলো সেটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ বিদেশি বিভিন্ন কর্তৃপক্ষের এখনও বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচনের সুর রয়েছে তখন মার্কিন ভাবনা কি, সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। কি কথা হলো তারেক রহমানের সঙ্গে গতকালকের এই বৈঠক নিয়ে আলোচনা করার চেষ্টা করবো এই ভিডিওতে। সাথে আজকে তারেক রহমান রাশিয়া সহ নর্ডিক অঞ্চলের আরও 3টি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। সেই আলোচনায় থাকবে এই ভিডিওতে, থাকবেন। দর্শক, বলছিলাম মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসন তিনি গতকালকে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন এবং বাংলাদেশের গণমাধ্যম সংবাদ সংস্থা বিডি নিউজ 24 তারা বলছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই বৈঠকে যে নির্বাচন নিয়ে কথা হয়েছে বিডি নিউজ 24 সেটা নিশ্চিত করছে। কিন্তু বিডি নিউজ যতটুকু বলল ততটুকুই কি আলোচনা হয়েছে, নাকি তার বাইরেও কোনো আলোচনা হয়েছে? বিডি নিউজ কি বলছে তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে, ভোট নিয়ে তারেকের দৃষ্টিভঙ্গি জানতে গিয়েছিলেন মার্কিন রাষ্ট্রদূত। অর্থাৎ বিএনপি আগামী ইলেকশন নিয়ে কি ভাবছে, কি পরিকল্পনা করছে এবং সেই ইলেকশন যেভাবে হতে চলেছে সেইভাবেই হোক, এটাই বিএনপি চাইছে কিনা সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। যেভাবে বলতে ভোটটা তো একপাক্ষিক হচ্ছে, কারণ একটা বড় অংশকে বাদ দিয়ে ভোট হচ্ছে, যেখানে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেয়া হচ্ছে না, 14 দলকে আনঅফিসিয়ালি অংশগ্রহণ করতে দেয়া হচ্ছে না, কিংবা বলা যায় যে তারা অংশগ্রহণ করছে না। জাতীয় পার্টি এখন পর্যন্ত নানা ধরনের অভিযোগ করছে। এরকম মুহূর্তে নির্বাচনটা আওয়ামী লীগ সরকারের আমলেই যে একপাক্ষিক নির্বাচন হয়েছিল সেরকম নির্বাচনই অনেকে বলছেন। সেই কারণে এই বৈঠকটা খুবই গুরুত্বপূর্ণ। বিডি নিউজ কি বলছে? শক্তি ও সমৃদ্ধির অভিন্ন লক্ষ্য এগিয়ে নিতে বাংলাদেশের সব রাজনৈতিক দলের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করবে, এমন কথাও মার্কিন রাষ্ট্রদূত তারেক রহমানকে জানিয়েছেন। সব রাজনৈতিক দলের সঙ্গে যদি কাজ করতে চায় মার্কিন কর্তৃপক্ষ, তাহলে কি তাদের কাছে বিএনপির গুরুত্ব একটু কমে যাওয়ার লক্ষণ দেখা যাচ্ছে? বিডি নিউজ বলছে, বিএনপির এবং তারেক রহমানের দৃষ্টিভঙ্গি জানতে তার সঙ্গে সাক্ষাৎ করার কথা বলেছেন ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসন। তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রাষ্ট্রদূত এই প্রতিক্রিয়া তুলে ধরেন। গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে যান রাষ্ট্রদূত এবং তার সঙ্গে দূতাবাসের কর্মকর্তারাও ছিলেন। সাক্ষাতের সময়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আরও অনেকেই ছিলেন। সাক্ষাতের পর রাতে মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে এক পোস্টে ক্রিস্টেনসন বলেছেন, আসন্ন নির্বাচন সম্পর্কে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টিভঙ্গি জানতে আমি তার সঙ্গে সাক্ষাৎ করেছি। এখন এই দৃষ্টিভঙ্গিটা কোন দৃষ্টিভঙ্গি সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যুক্তরাষ্ট্র শান্তি ও সমৃদ্ধির অভিন্ন লক্ষ্যকে এগিয়ে নিতে বাংলাদেশের সব রাজনৈতিক দলের সঙ্গে কাজ করতে আগ্রহী, এমনটাও তিনি লিখেছেন ফেসবুকে। ক্রিস্টেনসন ঢাকায় এসেছেন গত 12ই জানুয়ারি। ঢাকায় আসার পর বিএনপি চেয়ারম্যানের সঙ্গে এটাই তার প্রথম সাক্ষাৎ। গত সেপ্টেম্বরে ক্রিস্টেনসনকে বাংলাদেশের অ্যাম্বাসেডার এক্সট্রা অর্ডিনারি অ্যান্ড প্লেনিপোটেশনারি হিসেবে মনোনয়ন দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর গত মাসে মার্কিন সিনেটের অনুমোদন পান তিনি বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কাজ করার জন্য।
এই বৈঠকের খবর যখন আমরা দেখছি তখন আমরা দেখছি যে আজকে আরেকটি গণমাধ্যম নিশ্চিত করছে, ডেইলি স্টারের এই শিরোনামটা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে তারেক রহমানের সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, অর্থাৎ রাশিয়ার রাষ্ট্রদূত সাক্ষাৎ করেছেন। এবং আমরা এটাও জানি যে তারেক রহমানের সঙ্গে আজকে নর্ডিক অঞ্চলের 3টি দেশের রাষ্ট্রদূতও সাক্ষাৎ করেছেন, যারা কিনা কিছুদিন আগে আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরীর বাসায় খুবই গোপনে কাউকে না জানিয়ে পতাকাবিহীন গাড়িতে গিয়ে বৈঠক করেছিলেন, যে বৈঠকটা খুবই চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। এখন আসা যাক খুবই সংক্ষেপে মার্কিন রাষ্ট্রদূত তারেক রহমানের সঙ্গে কি কথা বললেন। তিনি স্পষ্টই ফেসবুকে লিখেছেন যে তারেক রহমানের নির্বাচন নিয়ে ভাবনা জানার জন্যই তিনি গিয়েছিলেন। সেই ভাবনার মধ্যে কি কি রয়েছে, তারেক রহমান এই নির্বাচনী প্রক্রিয়া নিয়ে কি সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট? নির্বাচনের বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন বর্জনের কথাও ভাবছে, এরকম কথা সামনে আসছে। এবং নির্বাচনকে কেন্দ্র করে যখন আগামীকালকে প্রতীক বরাদ্দ করা হবে, প্রতীক বরাদ্দের আগে প্রচুর নির্বাচনের নিয়মকানুন ভাঙার কর্মকাণ্ড হয়েছে। সব দলের বিরুদ্ধেই এই অভিযোগগুলো আসছে। সেখানে বিএনপি, জামাত, এনসিপি কেউই বাদ যায়নি, এমনকি স্বতন্ত্র প্রার্থীরাও নিয়ম ভাঙছেন। এরকম একটা পরিস্থিতিতে আমরা এনসিপিকে দেখেছি বিএনপির বিরুদ্ধে সরাসরি অভিযোগ করতে এবং বিএনপি সম্পর্কে তির্যক মন্তব্য করতে, নির্বাচন কমিশন বিএনপির পক্ষে কাজ করছে এরকম অভিযোগ করে নির্বাচন তারা করবে কি করবে না এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার কথাও তারা যখন বলছে, তখন তারেক রহমানের দৃষ্টিভঙ্গিটা মার্কিন কর্তৃপক্ষের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আবার বিদেশি চাপ যখন রয়েছে, আমরা জানি মার্কিন সিনেটর, ব্রিটিশ এমপি, মানবাধিকার সংস্থাগুলো এবং এক ধরনের মার্কিন কর্তৃপক্ষ, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, রাশিয়া, ভারত, বিভিন্ন দেশের চাহিদা কিন্তু রয়েছে যে ইনক্লুসিভ নির্বাচন। সেখানে ইউ দেশগুলোর ইনক্লুসিভ নির্বাচনের চাহিদা থেকে একটু সরে আসতে আমরা দেখেছি, বাকি কারোরই সরে আসতে এখন পর্যন্ত দেখিনি। এই চাপের ব্যাপারে তারেক রহমানের ভাবনা কি, কিংবা তারেক রহমান কি ভাবছেন আগামী নির্বাচনটা যেভাবে হচ্ছে সেভাবে হলেই নির্বাচিত হওয়ার পরে তারা সরকার পরিচালনা করতে কি কোনো বেগ পাবেন না, কোনো সমস্যা হবে না, আন্তর্জাতিক সমর্থন কি তারা ঠিকঠাকভাবেই পাবেন, সেই ব্যাপারগুলো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। সুতরাং তারেক রহমানের দৃষ্টিভঙ্গি আগামী নির্বাচন এবং নির্বাচনী প্রক্রিয়া নিয়ে খুবই গুরুত্বপূর্ণ। আবার বিএনপির একটা বড় অভিযোগ রয়েছে, এই নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে, নানাভাবে এই ব্যাপারগুলো হচ্ছে, বিএনপির তরফ থেকে অভিযোগও করা হচ্ছে। অন্যদিকে জামাত এবং এনসিপির পক্ষ থেকেও কিন্তু আমরা অভিযোগ শুনছি। এই যে অভিযোগ পাল্টা অভিযোগ, এই ব্যাপারগুলো চলছে, এর মাঝে মার্কিন রাষ্ট্রদূতের বিএনপির নেতার সঙ্গে বৈঠক, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এখন দেখার বিষয় মার্কিন রাষ্ট্রদূত জামাত এবং এনসিপির সঙ্গেও বৈঠক করেন কিনা। যদি তাদের সঙ্গেও বৈঠক করেন তাহলে বুঝতে হবে যে বিএনপির চেয়ারম্যানের সঙ্গে বৈঠকটা একটা রেগুলার ব্যাপারই ছিল। আর যদি জামাত এনসিপির সঙ্গে বৈঠক তিনি অ্যাভয়েড করেন, এড়িয়ে যান, তাহলে বুঝতে হবে মার্কিন সিগন্যাল কোন দিকে কাজ করছে। গত 17 মাসে বাংলাদেশের পাসপোর্টের যে মান ক্রমাগতভাবে কমতে কমতে এখন তলানিতে গিয়ে এসে পৌঁছে গেছে। আনঅফিসিয়ালি পৃথিবীর অনেক দেশ বাংলাদেশকে ভিসা দিচ্ছিল না। ইউরোপ, আমেরিকার কথা না হয় বাদই দিলাম, ভারত সরকারিভাবে বাংলাদেশের ভিসা প্রত্যাশীদের দরখাস্ত বন্ধ রেখেছিল বহুদিন, এখন কন্ডিশনালি কিছু কিছু ক্ষেত্রে ভিসা দিচ্ছে। আর সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, এ সকল দেশে আমরা ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে যেভাবে অহরহ যাতায়াত করছিলাম, সেই দেশগুলো ক্ষেত্র বিশেষে 1 মাস, 2 মাস, 3 মাস পর্যন্ত ভিসার দরখাস্ত তারা পেন্ডিং রেখেছে। নেপাল, ভুটান, মালদ্বীপ, যারা আমাদেরকে অন অ্যারাইভাল ভিসা দিত, ইন্দোনেশিয়ার বালি বা ডেনপাসার, যেখানে আমরা অন অ্যারাইভাল ভিসা পেতাম, এই ভিসাগুলো এখন দেওয়া হচ্ছে না বলে অনেকে অভিযোগ করেছেন। এর ফলে কি হলো,
ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের আন্তর্জাতিক অঙ্গনে যে সুনাম রয়েছে, সুখ্যাতি রয়েছে, এবং তারা ক্ষমতায় থাকলে বা আসলে সারা পৃথিবীর দরজা আমাদের জন্য খুলে যাবে, এরকম যে আশাবাদ ব্যক্ত করা হয়েছিল শুরুর দিকে, সেটা এখন বুমেরাং হয়ে পড়েছে। এর কারণ হলো এখন পৃথিবীর কোনো দেশই সহজে বাংলাদেশকে ভিসা দিতে চাচ্ছে না। আর এই যে সহজে বাংলাদেশকে ভিসা দিতে চাচ্ছে না, এই অবস্থার উপরে রীতিমতো কুঠারাঘাত পড়ল অতি সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর ৭৫টি দেশকে কালেও তালিকাভুক্ত করেছে যে তাদের দেশ থেকে কোনো মানুষকে ইমিগ্র্যান্ট হিসেবে আমেরিকা আর ভিসা দেবে না। দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে এই ৭৫টি দেশের মধ্যে বাংলাদেশও আছে। আর এটা প্রচার হওয়ার পর জনাব মোহাম্মদ ইউনূস সাহেবকে নিয়ে রীতিমতো ট্রল হচ্ছে। তিনি যখন বলেছিলেন ক্ষমতা আসার পরে যে আমরা এরকম একটা দেশ গড়ে তুলব যেখানে সারা পৃথিবীর মানুষ আমাদের কাছে ছুটে আসবে এবং আমাদেরকে কোথাও যেতে হবে না, অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে অবস্থা এখন তার চাইতে আরো খারাপ পর্যায়ে চলে গেছে। তো এটি নিয়ে সরকারের খুব সমালোচনা হচ্ছে। সরকারের কর্তা ব্যক্তিরা নানাভাবে শব্দ করার চেষ্টা করছেন, কিন্তু একটার পর একটা আন্তর্জাতিক অঙ্গন থেকে সরকারের জন্য দুঃসংবাদ আসছে, দেশের জন্য দুঃসংবাদ আসছে, এবং আমাদের অর্থনীতি, কূটনীতি, রাজনীতি সব কিছুই ক্রমশ ঝুঁকি ঝামেলার মধ্যে পড়তে যাচ্ছে। তো এই অবস্থায় আসলে বাঙালি কি করবে, কি করা উচিত, সেগুলো নিয়ে আলোচনা করব। তার আগে বলে নেই যে আমাদের দেশে যারা কবি সাহিত্যিক, যেমন কবি নজরুল ইসলাম, তার একটা বিখ্যাত কবিতা আমরা শিশুকালে পড়েছি, থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে। দুর্নিপাকের আমার পরবর্তী শব্দগুলো এই মুহূর্তে মনে আসছে না, কিন্তু ওই যে থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে। তো এই যে পৃথিবী দেখার যে উদগ্র বাসনা এবং পৃথিবী থেকে জ্ঞান অর্জনের যে কথা, তো সেটি কবি নজরুলের দ্বারা যেভাবে ফুটে উঠেছে সেই দরজাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। কিংবা জ্ঞান অর্জনের জন্য সুদূর চীনে যাও, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বিখ্যাত উক্তিটিও এখন আমাদের জন্য মনে হচ্ছে যে বিদেশে আর যাওয়ার দরকার নেই, বাংলাদেশে বসে ইন্টারনেটে সার্চ করলেই বা স্টারলিংকের একটা কানেকশন নিয়ে সেখানে বসে এআই প্রযুক্তির মাধ্যমে বা চ্যাট জিপিটির মাধ্যমে কিংবা গুগলের যে জেমিনি আছে তার কাছে যদি জিজ্ঞাসা করি যে সাহারা মরুভূমির অবস্থা কি, এখন সেখানে তাপমাত্রা কেমন, আমাজনের জঙ্গলের কুমিরগুলো কেমন আছে, ২-৪টা ছবি দেখানো যায় কিনা, তো আপনার সামনে এসে আপনার যদি বড় স্ক্রিন থাকে, 3D স্ক্রিন থাকে টেলিভিশনে, তো ওই ছবিগুলো এআই আপনাকে দেখাবে। তো কাজে আপনার আর আমাজন জঙ্গলে যাওয়ার দরকার নেই, কিংবা অভিযানের জন্য আপনার উত্তর মেরু, দক্ষিণ মেরু কিংবা গ্রিনল্যান্ড অথবা সাহারা মরুভূমি, গোবি মরুভূমি, এই সমস্ত এলাকাতে যাওয়ার দরকার নেই। এইভাবে চিন্তা ভাবনা করে আপনি নিজেকে শান্ত রাখতে পারেন। কিন্তু যাদের পেটের যন্ত্রণা রয়েছে, যাদের খুন্দি বৃষ্টি নিবারণের কোনো সংস্থান বাংলাদেশে নেই, তাদেরকে তো কাজের জন্য বিদেশে যেতে হবেই। এই যে এই মুহূর্তে বাংলাদেশে টিকে আছে প্রায় $25 বিলিয়ন বিদেশি রেমিটেন্সের উপর যে সরকার টিকে আছে, দেশ টিকে আছে, রাষ্ট্র টিকে আছে, এবং এই কাজ করার জন্য কম করে হলেও সরকারিভাবে, বেসরকারিভাবে, অফিসিয়ালি, আনঅফিসিয়ালি ১.৫ কোটি মানুষ বিদেশে আছেন। স্ত্রী রেখে, পুত্র রেখে, কন্যা রেখে, পিতামাতা রেখে, আত্মীয় স্বজন রেখে বছরের পর বছর বিদেশে আছেন। আর এই ১.৫ কোটি মানুষের মধ্যে হয়তো ১০ থেকে ১২ লাখ মানুষ যারা ইউরোপ আমেরিকাতে আছেন বা ধরুন পরিবার পরিজন নিয়ে আছেন, আর বাকি প্রায় সবাই মধ্যপ্রাচ্য, তারপর ইউরোপ, আমেরিকা, কানাডা থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে জীবিকা অর্জনের জন্য এমন কোনো কঠিন কাজ নাই যে তারা করছেন না। ভিটে মাটি বিক্রি করে ২০ লাখ ২৫ লাখ টাকা খরচ করে
কেউ হয়তো প্রথমে হংকং গিয়েছেন, হংকং থেকে ফিলিপাইন গিয়েছেন, ফিলিপাইন থেকে কম্বোডিয়া গিয়েছেন, কম্বোডিয়া থেকে কেউ হয়তো মিশর গেছেন, মিশর থেকে লিবিয়া গেছেন, লিবিয়া থেকে সমুদ্র পাড়ি দিয়ে, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইটালির উপকূলে পৌঁছানোর আগে 10-12টি জঙ্গলে 4-5 মাস থেকেছেন। কেউ হয়তো বসনিয়া হার্জেগোভিনার জঙ্গল পাড়ি দিয়ে তারপরে ইউরোপের কোনো দেশে ঢোকার চেষ্টা করেছেন। এই যে দুর্নিবার যে অভিযাত্রা, যেটি শাহরুখ খানের সে বিখ্যাত ছবি ডানকিতে আমরা দেখেছি, তো এই দুর্নিবার অভিযাত্রা শুধুমাত্র নিজের পরিবার পরিজনকে দুবেলা অন্যের সংস্থান করে দেওয়ার জন্য বহু পুরুষ, এমনকি বহু নারী তাদের জীবনটি শেষ করে দিয়েছেন প্রবাসের মাটিতে। এবং সেই টাকা দিয়ে আমরা পায়ের পর পা তুলে পোলাও, কুরমা, কালিয়া কোপ্তা খাচ্ছি। বছরে $25 বিলিয়ন, $1 বিলিয়ন এই মুহূর্তে 12,000 কোটি টাকা। তো এই যে বিদেশে যাতায়াত, এই যাতায়াত করার জন্য পাসপোর্টের যে মান থাকে, সেই মানের কারণে যে সকল দেশ বাংলাদেশের জনশক্তিকে বা শ্রমশক্তিকে নিয়োগ দেয়, তারা এই পাসপোর্টের গুণগত মান বিবেচনা করে। আর সেই বিবেচনা করতে গিয়ে ইউরোপের দেশগুলো কিংবা উত্তর আমেরিকা, যেটা এখন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বলা হয়, তারা বাংলাদেশকে কিভাবে মূল্যায়ন করে তার উপর অনেকটা নির্ভর করে। ফলে কি হলো, আপনি দেখুন যে গত 17 মাসে আমাদের যে জনশক্তি রপ্তানি, এই রপ্তানির যে খাতটি মারাত্মকভাবে ধস নেমেছে। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূস যে জনশক্তি রপ্তানি করার জন্য মালয়েশিয়াতে রপ্তানি করার জন্য তিনি যে একটি রিক্রুটিং এজেন্সি লাইসেন্স নিলেন, ম্যান পাওয়ার লাইসেন্স নিলেন, তার একটা আশা ছিল যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিম তার খুব ঘনিষ্ঠ বন্ধু, তো কাজেই তিনি মালয়েশিয়াতে যদি 1 লাখ লোক পাঠাতে পারেন, 5 লাখ লোক পাঠাতে পারেন, তো এক একজন যদি মাথা পিছু করে 1 লাখ টাকা তার লাভ থাকে, তাহলে 1 লাখ ইন্টু 1 লাখ কত হাজার কোটি টাকা হয়। এত বড় স্বপ্ন নিয়ে তিনি যে ম্যান পাওয়ার লাইসেন্স করলেন, সেটা এখন পর্যন্ত তিনি একজন লোক মালয়েশিয়াতে পাঠাতে পেরেছেন এরকম কোনো খবর আমার জানা নেই। তার ধারণা ছিল যে তিনি এই ম্যান পাওয়ারের লাইসেন্স দিয়ে কেবলমাত্র যাদের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক রয়েছে সে সকল দেশে শ্রমশক্তি রপ্তানি করে তিনি বিশাল অঙ্কের, মানে 100টা গ্রামীণ ফোন প্রতিষ্ঠা করতে যে টাকা লাগে সেই টাকা তিনি ম্যান পাওয়ার থেকে অর্জন করতে পারবেন। এবং এখানে এতটা কাঁচা টাকা যে সাবেক আওয়ামী লীগ সরকারের শেষ জমানার শেষ দিকে যে সিন্ডিকেটটি মালয়েশিয়ার যে শ্রমবাজার দখল করার জন্য একটি সিন্ডিকেট মাত্র 2 মাসের মধ্যে 30 থেকে 35 হাজার কোটি টাকা লোপাট করে ফেলেছে। বোঝার চেষ্টা করুন, 30 থেকে 35 হাজার কোটি টাকা। তো এই যদি হয় একটা সিন্ডিকেটের, তো সেক্ষেত্রে এই শ্রমশক্তি থেকে কত কিছু করা যেতে পারে। এই লোভ থেকে, লালসা থেকে, কামনা থেকে, বাসনা থেকে যারা এই নতুন নতুন রিক্রুটিং এজেন্সি লাইসেন্স করেছেন গত 17 মাসে, তাদের কপাল পুড়েছে। আমাদের সৌদি আরব, আমাদের সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, মালয়েশিয়া, যেখানে ফ্রিকুয়েন্টলি প্রচুর লোক যায় এবং আসে, প্রায় সবগুলো রিক্রুটিং এজেন্ট আদম ব্যাপারী বা ম্যান পাওয়ার ব্যবসায়ী পথে বসেছে। এবার আসি অন্য ব্যবসার কথা। এই যে আমরা যে গার্মেন্টস এক্সপোর্ট করি বা আমরা বিদেশ থেকে যে কম মূল্যে বিভিন্ন সামগ্রী ইম্পোর্ট করি, যেমন ধরুন আমাদের এক্সপোর্ট যদি হয় $40 বিলিয়ন, ইম্পোর্ট হয় $80 বিলিয়ন, নট লেস দেন ডবল, মানে ইম্পোর্টের এক্সপোর্টের ডবল হলো ইম্পোর্ট। তো এই ইম্পোর্টের বাণিজ্য করার জন্য প্রাইভেট সেক্টরে প্রচুর ট্রাভেল করে মানুষ, বিশ্বের বিভিন্ন দেশে যায়। এবং আমাদের যে ইম্পোর্ট জেনারেল ম্যানিফেস্ট করা হয়, IGM করা হয়, বা বন্দর রয়েছে চট্টগ্রাম বন্দর, কিংবা আমাদের যে আমদানি রপ্তানি যে অধিদপ্তর রয়েছে, কন্ট্রোলার অফিস, আমদানি বাণিজ্যের কন্ট্রোলার অফিস, সেখানে গেলে আপনি যে তথ্যগুলো দেখবেন যে পৃথিবীর এমন কোনো দেশ নাই যেখান থেকে আমরা আমদানি না করি। সব কিছু আমাদের যা কিছু আমরা মানে খাচ্ছি, মোরালেস প্রায় সব কিছুর
কেমিক্যাল, র ম্যাটেরিয়ালস, বীজ, ফিনিশ প্রোডাক্ট সবই কিন্তু আমরা আমদানি করি। আমদানি নির্ভর একটি কান্ট্রি, এবং আমদানি করার পরে আবার এদেশ থেকে একটা বিরাট অংশ আবার আমরা ভারতে পাচার করি। কিছু জিনিস আবার রিএক্সপোর্ট হয়, পুনরায় আবার রিএক্সপোর্ট হয়। ফলে এই যে বিশাল আমদানি বাণিজ্য, তার জন্য আমাদেরকে কিন্তু বিশ্বের অনেক দেশে যেতে হয়। তো এই যে যাওয়ার জন্য বাঙালির যে আইডেন্টিটি, সেটা হল তার পাসপোর্টের মান। তো সেই পাসপোর্টের মান গত 17 মাসে মারাত্মকভাবে কমেছে। আর তারই ধারাবাহিকতায় আমেরিকায় যে 65টি দেশকে যেভাবে নিষিদ্ধ করলো, এবং তার মধ্যে বাংলাদেশ যেভাবে পড়েছে, এতে করে যে সকল দেশ এখনো পর্যন্ত আমাদেরকে ভিসা দিচ্ছে, তারাও 10 বার চিন্তা করবে যে আমেরিকা কেন এদেরকে নিষিদ্ধ করলো। অথচ সরকার আজকের দিন পর্যন্ত নাকি তেল দিয়ে ঘুমাচ্ছে, এবং এমন একটা ভাব দেখাচ্ছে, মনে হচ্ছে যে আমাদের আর বিশ্বের কোনো দেশে যাওয়ার দরকার নেই। ওই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই কথার মতো, যে আমাদের কাছে এত রিসোর্স আছে, এত ক্ষমতা আছে, এত আকর্ষণ আছে, যে সারা দুনিয়ার তাম আমদানিকারক, রপ্তানিকারক, ব্যবসায়ী, দালাল, ফড়িয়া থেকে শুরু করে মধ্যস্বত্বভোগী যারা আছেন, তারা বাংলাদেশে আসবেন। কিন্তু বাস্তবে কি তাই? পথে ঘাটে, মাঠে, ময়দানে এত চেষ্টা করার পরও কেন জমছে না, নির্বাচন জমছে না? এর কারণ হলো অভাব দানা বেঁধেছে, ক্ষুধা নড়াচড়া করছে। ক্ষুধার রাজ্যে পূর্ণিমার চাঁদ ঝলসানো রুটির মতো অবস্থা তৈরি হওয়ার কারণে যতই আপনি ধানের শীষ, দাড়িপাল্লা থেকে শুরু করে হাত পাখা নিয়ে নাচানাচি করছেন, মানুষ কিন্তু সাড়া দিচ্ছে না। মানুষের যা দরকার, সেই আওয়াজটি যদি কর্তা ব্যক্তিরা বুঝতে না পারেন, তাহলে ওই যে কবিতার মতো, ভাত দে হারামজাদা, নইলে মানচিত্র খাবো। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।